আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি পরীক্ষা প্রস্তুতির জন্য আইসিটি এফআই এই সাবজেক্টে আমরা দেখছিলাম লেকচার শিট 1 মডিউল এ থেকে ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেম। তো অনেক বড় একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন হয়। ওকে, তো আমরা দেখছিলাম সর্বশেষে 61 নম্বর প্রশ্ন আমরা দেখছিলাম তথ্য, উপাত্ত, ডাটা এবং তথ্যের মধ্যে পার্থক্য লিখুন। এটা আমরা দেখব 61 নম্বর প্রশ্ন। না সরি, এটা না, এটা 61 না। কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের বর্ণনা 35। তো 35 নম্বর আমাদের এখানে আছে কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের বর্ণনা দাও। ওই জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এটা একবারও আসেনি, তবে প্রশ্নটা অনেক ভালো। হ্যাঁ, এটা আসেনি এখন পর্যন্ত, কিন্তু পরেরটা আমাদের এই যে কাজের প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কম্পিউটার বর্ণনা করুন। আর আরেকটা আছে আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কম্পিউটারের বর্ণনা করুন। তো কম্পিউটারের প্রজন্মটা দেখি। প্রশ্ন নম্বর হচ্ছে 35। না, এটা কি দেখা হয়েছে নাকি হাইব্রিড কম্পিউটার? দেখা হয়েছে তো। দেখা হয়েছে, সরি, দেখা হয়েছে। মেমোরিও আলোচনা করা হয়েছে, র্যাম রোমের বৈশিষ্ট্য, ক্যাশে মেমোরি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, আজকে এখান থেকে হবে 61। পঁয়ষট্টি, 63, 61। এই যে 61 নম্বর প্রশ্ন, উপাত্ত বা ডাটা এবং তথ্য বা ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখুন। আচ্ছা, অর্থাৎ এইভাবে থাকে, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য লিখুন। উপাত্ত এবং তথ্য, তথ্য বলতে বোঝায় কোনো অর্থপূর্ণ কোনো বাক্য। হ্যাঁ, অর্থপূর্ণ কোনো শব্দ বা বাক্যই হচ্ছে তথ্য, সেটা অর্থ থাকবে। আর উপাত্তর কোনো অর্থ থাকবে না। এই তথ্যকে গঠন করতে, তথ্যকে বুঝাইতে যে ছোট ছোট শব্দগুলো ব্যবহার হয় বা যে বর্ণ বা চিহ্ন ব্যবহার হয়, সেটা হচ্ছে উপাত্ত। যেমন ক, এটা একটা উপাত্ত হতে পারে। ল, এটা একটা উপাত্ত হতে পারে, কিন্তু যখন আমরা একসঙ্গে ক যোগ ল এর সঙ্গে যখন আকার দেব, তখন এটা হয়ে যাবে কি তথ্য। এটা একটা অর্থ বোঝাচ্ছে। এইরকম আমাদের কোনো তথ্য তৈরির জন্য যে আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি উপাত্ত। উপাত্তটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, কারণ তথ্যে রূপান্তর করতে আমাদের যে বিভিন্ন বা অনেক রকম উপাত্ত একত্রিত করে আমরা
তথ্যতে কনভার্ট করে থাকি। যে এটা আমাদের সুনির্দিষ্ট এবং আলাদা আলাদা আমাদের শব্দ, বর্ণ, চিহ্ন হতে পারে। আর এটা আমাদের সমষ্টিগত, যে কয়েকটি উপাত্ত মিলে আমাদের তথ্য হতে পারে। আচ্ছা, এটা আমাদের প্রারম্ভিক আলোচনা। এখন আমরা একটু দেখি এখানে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। আচ্ছা, তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। আমাদের এই উপাত্তসমূহ ডাটা যখন আমরা কি করি, দুই বা ততোধিক ডাটা একত্রিত করে যখন আমরা কোনো অর্থপূর্ণ কোনো শব্দ তৈরি হয়, সেটাকে বলা হয় তথ্য, যেটা দ্বারা আপনি কোনো সমস্যার সমাধান করতে পারেন, কোনো নির্দেশনা পেতে পারেন। এইরকম তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। ডেটাকে প্রসেস করে তথ্য পাওয়া যায়। এই উপাত্তকে প্রসেস করে আমরা তথ্য পাই, মানে অনেকগুলো ডেটা একত্রিত করে বা ভেঙে কেটে চুরে আমরা তথ্য পেতে পারি। উপাত্ত কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে না, এটা দ্বারা কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট ধারণা প্রদান করে না, এটা ধারণা প্রদান করে, তাই না? একবারে এটা ইজি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের তথ্য প্রযুক্তির বিষয়টা আপনার মাথায় রাখবেন, ইনফরমেশন টেকনোলজি। তাহলে সেই তথ্যটা হচ্ছে আমাদের অর্থপূর্ণ একটা বিষয়, আর উপাত্তটা হচ্ছে আমাদের তথ্যে ব্যবহৃত কাঁচামাল। আচ্ছা, এটা বিভিন্নভাবে অনেকগুলো পার্থক্য লেখা যায়। উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না, তথ্য উপাত্তের উপর নির্ভর করে। উপাত্ত তথ্য তৈরির জন্য ব্যবহৃত হয়, তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। একই কথাকে ভেঙে চুরে এদিক ওদিক করে আমার পার্থক্যটা এখানে হয়েছে আর কি। তারপরে এটা আমাদের আসলে ৯৮তম ব্যাংকিং টেবিল, কোনো স্টার্ট চিহ্ন কোনো কিছু নেই বা অতটা ইম্পর্টেন্ট না। পরে এটাও ৯৮ আসলো, আইসিটি এর এমন ৫টি বৈশিষ্ট্য বর্ণনা করুন যার জন্য এটি আর্থিক পরিষেবার শিল্পে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে আইসিটির এমন আমাদের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করুন যেটা আর্থিক পরিষেবায়, মানে আপনি যে ব্যাংকে কাজ করছেন সেখানে আইসিটির এমন ৫টি বৈশিষ্ট্য ব্যবহার করুন যেটা আমাদের ব্যাংকের কাজে খুব ভালো মতো ব্যবহার হয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয়ে থাকে। আর তারপরে আছে অফিসে ব্যবহৃত ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ এবং মেমোরি ডিভাইসগুলো উদাহরণস্বরূপ সংজ্ঞায়িত করুন, বর্ণনা করুন। এই উত্তর কি ৩৯, ৪১, ৪৩, ৪৪, ৪৫ নম্বর প্রশ্ন দেখুন। এর উত্তর দেখতে গেলে আমাদের এই ধরনের এই কটা প্রশ্নের উত্তর আমাদের দেখতে হবে, তাহলে আমরা এটা পারবো। এটা 3 স্টার দেওয়া আছে অলরেডি, এই প্রশ্নগুলো অলরেডি দেখেছি আমরা, সেখানেও 3 স্টার দেওয়া ছিল। আচ্ছা, এখানে আমাদের ৬১ নম্বরের পর এই ইনফরমেশন দেওয়া নেই। ও সরি, এখানে বলা আছে যে ৫ নম্বর প্রশ্নের উত্তর দেখুন। অলরেডি এটা আমরা দেখেছি, প্রথম ক্লাসে দেখেছি ৫ নম্বর প্রশ্নের উত্তর। আর এখানে আমাদের ৬২ থেকে আবার বলা আছে যে আর্থিক পরিষেবা শিল্পে সেন্ট্রালাইজ ডিবিএমএস সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে এর ব্যবহারের কিছু ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিগুলো কাটিয়ে ওঠার বিকল্প কার্যকরী সমাধান কি হতে পারে? এর ৯৮তম ব্যাংকিং ডিপ্লোমা এসেছিল। তাহলে ডিবিএমএস সিস্টেম, সেন্ট্রালাইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার হয়, তাই না? এটা অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্যাংকে আমাদের এই সফটওয়্যার ইউজ হয় আর কি। শুধু ব্যাংকে না, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান প্লাস আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও আমাদের বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার হয়, কারণ সেখানে আমাদের ডাটা নেই, তো সেই প্রতিষ্ঠানগুলো কাজ করে। তো এটা আমরা এখানে দেখুন, ডিবিএমএস সফটওয়্যার ব্যবহারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এর ফলে ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিগুলো কাটিয়ে কিভাবে উঠবো সেটা এখানে বলছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসগুলি একাধিক জায়গায় ডেটা ছড়িয়ে দেয়, একটি একক বিন্দু ব্যর্থতার ঝুঁকি হ্রাস করে। মানে ডিস্ট্রিবিউটেড বলতে আমাদের একটি ডাটা শুধু কেন্দ্রীভূত অবস্থায় জমা করে রাখবো তা না, এই জায়গায় ক্র্যাশ করলে সব শেষ। আমাদের কি করব, আমাদের মূল যে ডাটা, এটার বিভিন্ন ব্যাকআপ থাকবে, ব্যাকআপের আবার ব্যাকআপ থাকবে, এরকম ভাবে থাকবে যে আমাদের কোনো এক জায়গায় ক্র্যাশ করলে
সেই জায়গা থেকে আমরা যেন ডাটা রিকভারি করতে পারি। সেই জায়গায় বলা আছে যে আমরা এই ঝুঁকি আছে, তো ঝুঁকি আমাদের যখন ইন্টারনেট বা অনলাইন ব্যবহার করি আমাদের প্রত্যেকেই সেই ঝুঁকির মধ্যে থাকতে হয়, কিন্তু সেই ঝুঁকি থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের কি কি সমাধান থাকতে পারে সেই সমাধানগুলো আমরা দেবো এখানে। ব্লকচেন প্রযুক্তি, ব্লকচেন প্রযুক্তি হলো বিকেন্দ্রীকৃত লেজার প্রযুক্তি বা যা একাধিক কম্পিউটারের লেনদেন রেকর্ড করে। এটি জালিয়াতি প্রতিরোধ এবং ডেটা অখণ্ডতা নিশ্চিত করার জন্য বিশেষভাবে কার্যকর। তার ব্লকচেন প্রযুক্তি হলো অটোমেটিক সিস্টেমেটিক্যালি আমাদের এটা সেভ হবে, সিস্টেমেটিক্যালি এটা আমাদের আমরা চাইলে যে কোনো মুহূর্তে এটা পেতে পারি, এরকম মানে ডিলিট হবে না বা ডিলিট হওয়ার ভয় নেই, এরকম অবস্থা। মাল্টি রিজিয়ন ডিপ্লয়মেন্ট সহ ক্লাউড ভিত্তিক সমাধান, আমাদের বিভিন্ন যে রিজনাল বিভাগে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগে রিজনাল বিভাগে আমরা ভাগ করব এবং ক্লাউড ভিত্তিক সমাধান মানে আমাদের ডেটা যেন আমাদের ওয়েব স্টোরে, আমাদের বিভিন্ন যে ইন্টারনেট ভিত্তিক যে ওয়েব স্টোর আছে সেই স্টোরে যেন এগুলা তথ্য এবং ইনফরমেশনগুলো থেকে থাকে, সেই সমাধানটা এখানে করতে হবে, রাখতে হবে। ফেডারেল ডাটাবেস সিস্টেম, ফেডারেল ডাটাবেসগুলি স্বায়ত্তশাসিত থাকাকালীন একটি কেন্দ্রীয় সিস্টেম দ্বারা বিভিন্ন ডাটাবেসকে পরিচালনার অনুমতি দেয়। এটি সংবেদনশীল ডেটা বিকেন্দ্রীকরণ, এটি গোপনীয়তা এবং নিরাপত্তা বাড়াতে পারে। অর্থাৎ এটা একটা সিস্টেম, ফেডারেটেড ডাটাবেসগুলি, এটা একটা সিস্টেম, ডাটাবেস সিস্টেম। এই সিস্টেমটা আমাদের স্বয়ংক্রিয়ভাবে বিকেন্দ্রীকৃত হয়, যেমন আপনার ডাটা আপনার ব্যাংকের একটা সিস্টেমে জমা আছে, আর একটা ব্রাঞ্চের ডাটা আর একটা ব্রাঞ্চে জমা আছে, এইরকম এরকম ব্রাঞ্চ ওয়াইজ যেন আলাদা আলাদাভাবে জমা থাকে, কেন্দ্রীয় ভিতর থাকবেই, সেগুলো যেন ব্রাঞ্চ ওয়াইজও আমাদের আলাদা আলাদা থাকে। হাইব্রিড ডেটাবেস সিস্টেম, এগুলো বিভিন্ন ডেটাবেসের আমাদের বলে দেওয়া আছে যে আমাদের, অর্থাৎ ডাটা যে হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকে আমরা পরামর্শ দিব কি, এই পরামর্শগুলো এখানে আমাদের দিতে হবে। হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এটা একবারে ইজি একটা প্রশ্ন, এত সহজ বা সস্তা প্রশ্ন হয়তো বা দিবে না ব্যাংকিং ডিপ্লোমা। তারপরে হার্ডওয়্যার যেটা আমরা স্পর্শ করতে পারি, সেই স্পর্শগত জিনিসগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার হচ্ছে এগুলা স্পর্শ করতে পারে না, এগুলা দ্বারা কি সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। সফটওয়্যারকে কার্যক্ষম করার জন্য আমাদের হার্ডওয়্যার ব্যবহার হয়, তাই না? আর হার্ডওয়্যার সফটওয়্যারকে কি করে, কার্যক্ষম রাখে। এইভাবে আমরা বানিয়ে লিখবো এবং সহজে আছে। কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা আকৃতি সম্পূর্ণ করতে সকল যন্ত্র বা যন্ত্রাংশ বা ডিভাইসকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সচল ও ব্যবহার উপযোগী করে তোলে। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার মূল্যহীন, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার মূল্যহীন, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পরিচালনা করা যায় না। কম্পিউটারের যন্ত্র সামগ্রীকে বোঝায় হার্ডওয়্যার, আর প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে বোঝায় সফটওয়্যার। হার্ডওয়্যার তৈরির সময় অবশ্যই সফটওয়্যার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্বন্ধে ভালো ধারণা না থাকলেও চলে। কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ ইত্যাদি হার্ডওয়্যারের উদাহরণ। উইন্ডোজ, ডস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ। আচ্ছা, এটা একবারে সহজ প্রশ্ন। আর তারপরে আছে যে কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস, কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস কি, খেয়াল করুন, খুবই একটা প্যাসের প্রশ্ন। কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস, তাহলে এখানে কোনটা হার্ডওয়্যার কোনটা ডিভাইস সে বিষয়টা এখন দেখবো। এখানে কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। কম্পিউটারের হার্ডওয়্যার বলতে এমন ভৌত উপাদান বলতে বোঝায় যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, নাড়াচাড়া করতে পারি, স্থানান্তর করতে পারি, সেই উপাদানগুলোকে বোঝায় যে এটা কম্পিউটার সিস্টেম তৈরি করে। এই বাস্তব অংশ আপনি স্পর্শ, এই যে বলে আছে এখানে, স্পর্শ করতে পারেন, দেখতে পারেন, এবং কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ হচ্ছে নিম্নরূপ: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, মাদারবোর্ড, মেমোরি, স্টোরেজ ডিভাইস ইত্যাদি। তারপরে আছে পাওয়ার সাপ্লাই ইউনিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এসবগুলো হার্ডওয়্যারের উদাহরণ, অনেকগুলো হার্ডওয়্যার দেওয়া আছে, কুলিং সিস্টেম, কেস বা চ্যাসিস, এগুলো দেওয়া আছে। আচ্ছা, হার্ডওয়্যার তো আমরা বুঝলাম, এখন কম্পিউটার ডিভাইসটা কি? ডিভাইস হলো, কম্পিউটার ডিভাইস হলো পেরিফেরাল সরঞ্জাম যা তথ্য ইনপুট এবং আউটপুট এবং যোগাযোগের জন্য কম্পিউটার সিস্টেমের সাথে যোগাযোগ করে। যেমন আপনার যে ক্যাশিং আছে, সেই ক্যাশিংও কিন্তু হার্ডওয়্যার, কিন্তু ক্যাশিং তো কোনো কিছু করতেছে না, শুধু ওটাকে
বিভিন্ন হার্ডওয়্যারকে সুনির্বাচিত করে রাখছে, কিন্তু যে হার্ডওয়্যারগুলো দ্বারা বিভিন্ন তথ্য আদান প্রদানের কাজে আমাদের সফটওয়্যারগুলোকে হেল্প করে, সাহায্য করে, সেগুলো আমাদের ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের ব্যবহৃত হয় কি, কিবোর্ড। কিবোর্ড তো একটা হার্ডওয়্যার, তাই না? কিন্তু এটা আমরা কি করি, তথ্য ইনপুটের জন্য ব্যবহার করে থাকি। মাউস একটা আছে, স্ক্যানার আছে, মাইক্রোফোন, এগুলো কিন্তু সফটওয়্যার না, এগুলো হার্ডওয়্যার বাট ডিভাইস। আবার আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, স্পিকার। স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ, ইউএসবি, মানে যে ইয়াটা মানে মেমোরি কার্ড যেটা থাকে সেটা, এইগুলা অর্থাৎ আমরা ডাটা সংরক্ষণ প্লাস আদান প্রদানের কাজে যেগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের কাছে ডিভাইস। তারপর স্টোরেজ নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে রাউটার, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মডেম। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার, সরি ডিভাইস। তাহলে হার্ডওয়্যার এবং ডিভাইসের মধ্যে পার্থক্যটা কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ। হার্ডওয়্যার ডিভাইসের কি পার্থক্য লাগবে এরকম মনে হবে। আপনার কম্পিউটারে কোনো কিছু আছে যেটা হচ্ছে অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে সংরক্ষণ বা হচ্ছে ভালো মতো কোনো বাহ্যিক ইয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়, ওরা প্রোগ্রামে সাপোর্ট করে না। সেগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার হিসেবে থাকবে। এগুলাও হার্ডওয়্যার বাট এগুলো ডিভাইস হিসেবে ব্যবহৃত হবে। ডিভাইস যে একটা একটার সাথে সম্পর্কযুক্ত এবং এগুলোর মাধ্যমে আমরা ডাটা কি করি, আদান প্রদান করে থাকি। আর সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে এগুলোর মাধ্যমে, এগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা কোনো সমস্যার সমাধান করে থাকি। যেমন লেখার সমস্যার সমাধানের জন্য আমরা এমএস ওয়ার্ড পরিচালনা করি, কোনো হিসাব নিকাশের সমস্যা করার জন্য এক্সেল এগুলো করে থাকি, কোনো ছবি তৈরি বা ইয়া করার জন্য আমরা বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার, আবার ফটো বানানোর জন্য আমরা কোনো যে কি বলে ফটোশপ, আমরা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কম্পিউটার ডিভাইস এবং হার্ডওয়্যারের মধ্যে সম্পর্ক বা হার্ডওয়্যার কি। এখন আসবে বৈশিষ্ট্য সহ রোম এর বর্ণনা দিন। এটা আগে আলোচনা করা হয়েছে, তারপরেও এখানে এই যে বৈশিষ্ট্য সহ রোমের বর্ণনা দিতে বলছে। কম্পিউটারে যদি কোনো কিছু সেভ না করি তাহলে দেখা যাচ্ছে যে হুট করে কারেন্ট চলে গেলে আমাদের কি হয়ে যায়, সেটা ডিলিট হয়ে যায়, তাই না? সেটা হচ্ছে কি, ওই সবগুলা আমাদের র্যামে সেভ করা থাকে এই জন্য। কিন্তু রুমে একবার সেভ যখন আপনি করবেন তখন এটা বিদ্যুৎ গেলেও এটা সমস্যা হবে না, সেভ অবস্থায় থেকে যাবে। স্থায়ী সফটওয়্যার সংরক্ষণ, ধীর গতি সম্পন্ন, নির্ভরযোগ্য, বিভিন্ন ধরনের, এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। সিস্টেমের বুটিং প্রক্রিয়াকরণ অপরিহার্য, মেমোরি ছোট আকার হয়ে থাকে। তাহলে র্যামের তুলনায় রোমে সাধারণত ছোট আকার হয়, কারণ এর শুধুমাত্র নির্দিষ্ট কিছু নির্দেশনা বা প্রোগ্রাম ব্যবহার করা হয়। র্যাম আমাদের অনেক জিবি। র্যাম আমাদের প্রথমে 2 জিবি থেকে শুরু হয়েছিল না, 512 থেকে শুরু হয়েছে, 512 এমজি যখন স্মার্টফোন নামে। তারপরে আস্তে আস্তে এটা 2 জিবি, 3 জিবি, 5 জিবি, এখন হয়ে গেছে 256 জিবি, তারপরে 512 জিবি এলা হয়ে গেছে, তাই না? কত কত আপডেট হয়েছে। তাহলে র্যামেরটা এটা কি হচ্ছে, স্পেসটা আমরা কি হয়, ছোট হয়। রোমের রোমের স্পেস, সরি, র্যামের তুলনায় এটা ছোট হয়, রোম ছোট হয়, র্যামটা অনেক বড় হয়, যেটা বললাম যে আগে যেটা মেমোরি ব্যবহার করছি তার চেয়ে এখন অনেক বড় বড় বেশি বেশি, হচ্ছে আরো বেশি নামবে, যত প্রযুক্তি আপডেট হবে তত বেশি বেশি আমাদের এটা নামবে। আর রোম কিন্তু ছোট হয়, এর তুলনায় ছোট, একটা কোম্পানি থেকে নির্দিষ্ট করে দিয়েছে যতটুকু ততটুকুই ওই ডিভাইসের জন্য। আর এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখুন, ইন্টারনেট, ইন্ট্রানেট, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট শব্দগুলো সংজ্ঞায়িত করুন। আপনি কি মনে করেন যে অফিসের পরিবেশে ইন্টারনেট সংযোগ সীমিত করা উচিত? তাহলে এটা আপনার একটা ব্যাখ্যা চাইছে, আপনি ব্যাখ্যা দিতে পারেন, আপনার মতো করে আপনি ব্যাখ্যা দিবেন। তো এখানে সেটা আছে ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট শব্দগুলি। ইন্টারনেট হলো ইন্টারনেট হলো আন্তঃসংযোগ সিস্টেমের বা এবং সার্ভারের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা মানসম্মত প্রোটোকল ব্যবহার করে যোগাযোগ করে থাকে। এটি ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং এবং স্ট্রিমিং এর মতো এবং পরিষেবাগুলো আদান প্রদানের অনুমতি দেয়। মানে এটা ইন্টারনেট দ্বারা আমরা বিভিন্ন আদান প্রদান, জুমে যেমন ক্লাস করতেছে, এটা ইন্টারনেট দ্বারা এবং বিভিন্ন প্ল্যাটফর্ম একসঙ্গে সংযুক্ত করতে পারি আমরা।
এটা ইন্টারনেট দ্বারা। বৈশিষ্ট্য সর্বজনীন, অ্যাক্সেসযোগ্য, বিস্তীর্ণ এবং বিচিত্রময়, বিশ্বব্যাপী কোটি কোটি ডিভাইস যুক্ত থাকে। এইচটিটিপি, এফটিপি এবং টিসিপি বা আইপি এর মতো প্রযুক্তি ব্যবহার করে। আচ্ছা, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো এটি প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে এই ইন্টারনেট হলো কি? সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটি। সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটি। আর ইন্টারনেট হলো একটি প্রাইভেট নেটওয়ার্ক, আপনার বাসায় ব্যবহার করতেছেন, আপনার অফিসে ব্যবহার করতেছেন যে নেটওয়ার্ক, কয়েকজন কর্মী মিলে ব্যবহার করতেছেন, সেটা হচ্ছে ইন্ট্রানেট। এটি কর্মীদের মধ্যে কোম্পানির তথ্য এবং কম্পিউটিং সংস্থান শেয়ার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আপনার ব্যাংকে যে ইন্টারনেট ব্যবহার করতেছেন, সে ইন্টারনেটটা কি? প্রাইভেট ইন্টারনেট, তাই না? ইন্টারনেট। এক্সট্রানেট হলো একটি নিয়ন্ত্রিত প্রাইভেট নেটওয়ার্ক যা বহিরাগত অংশীদার এবং বিক্রেতা এবং ক্লায়েন্টদের একটি প্রতিষ্ঠানে ইন্টারনেটের কিছু অংশ অ্যাক্সেস করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের বিশ্বব্যাপী ইন্টারনেট। আর ইন্টারনেট হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আপনি এবং আপনার এমপ্লয়িরা ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আর এক্সট্রানেট হচ্ছে আপনার প্রতিষ্ঠানে এমন নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক আপনিও ব্যবহার করতেছেন, আপনার যে কাস্টমার সেও ব্যবহার করতেছে, সেটা হচ্ছে এক্সট্রানেট। তাহলে এই হচ্ছে ইন্ট্রানেট আর এক্সট্রানেট আর কি। আচ্ছা, তাহলে আমরা একটি কম্পিউটারের র্যাম নষ্ট হয়ে গেলে কি ঘটে? এটা ফিফতে আসছিল, দেখবো না, এটা ফিফতে আসছিল। আর্থিক পরিষেবার অপারেশনাল ঝুঁকি কমাতে ডিজাস্টার রিকভারি সিস্টেম এর ভূমিকা। তারপরে ফিফতে আসছিল কম্পিউটার নেটওয়ার্কিং কিভাবে বিঘ্নিত আর্থিক কার্যকলাপ সহজ করে। তারপরে আছে এটা ফিফতে আসছিল, এটা ফিফতে আসছিল। আচ্ছা, এই কোন আমি বাদ দেব। 96তম যেটা আসলে এটা দেখবো আমরা। সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের সম্বন্ধে প্রত্যেক পাঠ্যপুস্তকে উদাহরণ আলোচনা করুন। আচ্ছা, সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একগুচ্ছ নির্দেশনা যা দ্বারা কোনো সমস্যার সমাধান করা হয়। সহজ কথা, শেষ। সফটওয়্যার হচ্ছে সমস্যার সমাধানের একটা নির্দেশক, যে একটা নির্দেশনা দেওয়া হয় কম্পিউটার সফটওয়্যারকে, তারা তাদের সমস্যাটা সমাধান করে দেয়। তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একগুচ্ছ নির্দেশনা যার দ্বারা কোনো সমস্যা সমাধান করা যায়, কম্পিউটার ভিত্তিক কোনো সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে পার্থক্য। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি বলতে পারেন? সিস্টেম সফটওয়্যার কি বলতে পারেন? আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কোনো প্রোগ্রাম, মানে সেই প্রোগ্রামকে বোঝায় যার দ্বারা কোনো সমস্যার সমাধান করা যায়। যেমন যেটা বললাম, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ফটোশপ, এগুলা হচ্ছে আমাদের কাছে কি? সফটওয়্যার। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন বলতে আমরা কোনো সমস্যা সমাধানের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে কি? যে আমরা যখন কম্পিউটার চালু করি না, কম্পিউটার যখন অন করি, এই অন তো এমনি এমনি হয় না, একটা সফটওয়্যার দ্বারা অন হয়। তাহলে এই যে কম্পিউটার যে অন হচ্ছে, অফ হচ্ছে যে সফটওয়্যার দ্বারা, এটার নামই হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ সিস্টেম পরিচালনা করতে যে সফটওয়্যারটা ব্যবহার হয় সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার হয় সেটার নাম হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিপিইউ কি? সিপিইউর বৈশিষ্ট্য। এটা একবারে দেখবো হচ্ছে 71।
এই সফটওয়্যার যেটা আলোচনা করলাম, সিস্টেম সফটওয়্যার 5টি করে উদাহরণ দিতে বলছে। সিস্টেম সফটওয়্যারের 5টি উদাহরণ হচ্ছে উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, ডস, ইউনিক্স। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আমাদের ধরুন আর কি, এই ধরনের হয়। এবং সিস্টেম সফটওয়্যার তাহলে বুঝলাম কি, কম্পিউটার পরিচালনার জন্য, অর্থাৎ কম্পিউটার অন এবং অফ হচ্ছে, এটা যে সফটওয়্যারের মাধ্যমে অন হচ্ছে অফ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য, লেখালেখি কাজ, ছবি তৈরি কাজ বা হিসাব নিকাশের কাজের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, গুগল ক্রোম, অটোক্যাড, অ্যাডোবি ফটোশপ, এগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিপিইউর বৈশিষ্ট্য, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বৈশিষ্ট্যসমূহ কি কি? গতি, কোর সংখ্যা, ক্যাশ মেমোরি, থ্রেডিং পাওয়ার, অর্থাৎ আমাদের যা কিছু হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হয়েই তো হয়, তাই না? এখানে এখানে ইনভেস্ট করছি 500 টাকা। এই 500 টাকা থেকে দেখা যাবে যে 1 মাস পর সেটা হয়ে আসছে হচ্ছে ধরুন 510 টাকা বা 520 টাকা। তাহলে এই যে আমাদের একটা সিস্টেমে ইনপুট দিলাম এবং সেটা আমরা সিস্টেমের মাধ্যমে আমরা গ্রহণ করলাম, কি ডাটা গ্রহণ করলাম, এই যে প্রক্রিয়াকরণ দেওয়া আমরা পাইলাম 510 টাকা বা 520 টাকা, এটা যে হিসাব নিকাশ পাইলাম আমরা, এটা এই যে সেন্ট্রাল সবকিছুই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হয়ে থাকে। এটার গতিটা আমাদের সিপিইউ উপর নির্ভর করবে। থ্রেডিং ক্ষমতা, পাওয়ার, খরচ, আর্কিটেকচার, গ্রাফিক্স, ওভার ক্লকিং, তারপর হচ্ছে নির্দেশনা, তাপ নিয়ন্ত্রণ। আচ্ছা, এখানে আমাদের অনেক ধরনের সিপিইউর বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমাদের 2-3টা যেটা মনে আসে সেটা লিখবো। সিপিইউ তো বুঝে আমাদের কম্পিউটার সাইটে যে যে বক্সটা থাকে সেটা হচ্ছে আমাদের কাছে সিপিইউ। ব্যাংকের ডিবিএমএস এ ব্যবহার কি? ডিবিএমএস মানে কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ব্যাংকের নাম, ডেজিগনেশন, আইডি, একটি ডাটাবেস টেবিলের উদাহরণ নিচে দেওয়া হলো। আচ্ছা, তথ্য সংরক্ষণ, পরিচালনা করা, নিরাপত্তা সুরক্ষা রাখা, তারপরে আছে প্রতিবেদন তৈরি করা, একাধিক ব্যবহারকারী প্রবেশাধিকার। তো এখানে এখন বলুন তো যে ডিবিএমএস এর ব্যবহার সম্বন্ধে, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা যদি আমরা আপনার আমার ব্যাংকে দেখা যাচ্ছে এক্সেলে হেড অফিস থেকে দেখা যাচ্ছে যে লোন কত টাকা, কারেন্ট অ্যাকাউন্ট কত টাকা, সেভিংস অ্যাকাউন্ট কত টাকা, এরকম একটা ইনফরমেশনের জন্য একটা এক্সেল শিট পাঠিয়ে দেন। অনেক ধরনের সব ধরনের ইনফরমেশন থাকে। তো এই সব ধরনের ইনফরমেশন আপনার আমার যে ইনফরমেশন একটা সিস্টেমে রাখছে, এই যে সিস্টেমে রাখছে ব্যাংকের যাবতীয় তথ্যসমূহ, এটার নাম হচ্ছে কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারগুলো, এর ব্যবহার কি? একটি ব্যাংকের নেম, ডেজিগনেশন, আইডি, স্যালারি তথ্যসমূহ কর্মকর্তাবৃন্দ রয়েছে। এটি সহজ ডাটাবেস টেবিল অঙ্কন করুন এবং যেখানে আইডি প্রাইমারি কি। তো এখানে আমরা ডাটাবেস যে আমরা লিখব, ডাটাবেস যে আমরা তৈরি করব, সেটা ডাটাবেস তৈরি অনুযায়ী আমাদের কর্মচারীদের নাম, ডেজিগনেশন, আইডি নাম্বার কত, স্যালারি কত পায়, সেই কর্মকর্তাগুলো এই সিরিয়াল অনুযায়ী এখানে আমরা লিখব এবং সহজে আমরা যে কোনো একটি ফিল্টার করে, নেম হোক, ডেজিগনেশন হোক, আইডি হোক বা মোবাইল নাম্বার হোক, যে কোনো একটি ফিল্টার করে আমরা সহজে সেই তথ্যগুলো আমরা পেয়ে যাই। তো এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, এটা যে তথ্যগুলো পেয়ে যায় এরকম একটা টেবিল অঙ্কন করতে বলছে। এটা প্রথমে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে লিখতে হবে। তারপরে আমরা সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা বিভিন্ন রকম তথ্য সহ কর্মকর্তাদের নেম, ডেজিগনেশন এবং আইডি বা স্যালারি সম্পর্কে, যেমন কোনো একটা ব্যাংকে সেই অনেক আগে থেকে, আজ থেকে 20 বছর বা 10 বছর আগে থেকে তারা কি করে ডাটাবেস ম্যানেজমেন্ট করে আসতেছে। তাহলে ওই সব ব্যাংকে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এত স্ট্রং, এই 10 বা 15 বছর পরে দেখা যাবে যে আমাদের 10 বছর আগেকার ইনফরমেশনও আমরা সেখানে বের করতে পারি বা 20 বছর আগেকার তথ্য আমরা সেখান থেকে বের করতে পারি।
ওই যে যেটা বললাম ইন্টারনেট আর ইন্টারনেট এর মধ্যে পার্থক্য। আচ্ছা, একটি ব্যাংকের জন্য উপাত্ত শ্রেণীবিভাগ কেন প্রয়োজন? নিম্নলিখিত পাবলিক, প্রাইভেট এবং ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল এবং রেস্ট্রিক্টেড শ্রেণীতে বিন্যাস করুন। নাম, চুক্তি, কর্মকর্তা আইডি, এনআইডি, কৌশলগত পরিকল্পনা, ঠিকানা, মালিকানা ইত্যাদি। এসিয়ানা প্রথম ব্যাংকিং ডেভেলপার পরীক্ষা আসছিল, ঠিক ওই রকমই আমাদের যে উপাত্ত শ্রেণীবিন্যাস করা কেন প্রয়োজন? অবশ্যই আমাদের উপাত্ত শ্রেণীবিন্যাস করা প্রয়োজন। আমাদের এসএমইর জন্য আমাদের যে কাস্টমারগুলো রয়েছে সেটা আমরা আলাদা করে লিখবো। সেভিংস কারেন্ট অ্যাকাউন্টের জন্য যারা আসে তাদের আলাদা করে লিখবো। এরকম আমরা বিভিন্ন যে অ্যাকাউন্ট থাকবে, বিভিন্ন আমাদের ভ্যারাইটিস আমাদের ইয়ে থাকবে, খাত থাকবে আলাদা আলাদা, সে আলাদা আলাদা ভাবে আমরা এখানে লেখার চেষ্টা করব। তাহলে আমরা কোনো ডাটা সহজেই আমরা খুঁজে পাবো। যে জনাব রহিমকে আমরা এসএমই লোন দিয়েছি, তাহলে এসএমই লোন যদি দেয়, এটা এসএমই আলাদা করে যদি না লিখি তাহলে আমরা যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা আমাদের খুঁজতে হবে, আমাদের টাইম কিল হবে, তাই না? এই জন্য আমরা কি করব, প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা করে আমরা ব্যবহার করব। এবং আমাদের এই যে পাবলিক, প্রাইভেট, ইন্টারনাল, কনফিডেন্সিয়াল, রেস্ট্রিক্টেড শ্রেণীতে বিন্যাস করুন। আচ্ছা, এটা আমাদের এই শ্রেণীতে বিন্যাস করতে হবে। কোনটি পাবলিক, কোনটি প্রাইভেট, কোনটি ইন্টারনাল, এটা আমরা দেখলাম এর আগে, তাই না? ওই যে ইন্টারনেট এবং ইন্টারনেটের যেটা ইয়া দেখলাম। ব্যাংকিং খাতে আইসিটির ব্যবহার কিভাবে ডিজিটাল বাংলাদেশ গঠনে ত্বরান্বিত করতে পারে? তাহলে ডিজিটাল ব্যাংকে আমাদের যদি এর আগে যে ডিজিটালের যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধাগুলো পড়েছে সেই সুবিধাগুলো আমাদের এখানে লিখবো আর কি। লেনদেনে ডিজিটালাইজকরণ, আর্থিক অন্তর্ভুক্তি, সরকারি ভাতা ও ভর্তুকির ডিজিটাল বিতরণ, কর ও বিয়ের পরিশোধ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশকে গতিশীলকে ত্বরান্বিত করবে আর কি। আমরা ক্যাশলেস বাংলাদেশ পরবর্তীতে গড়তে চাই, অর্থাৎ মানুষ আর নগদ টাকা নিয়ে বাজারে যাবে না, সব হচ্ছে ক্যাশলেস, মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তারা পেমেন্ট করবে। আচ্ছা, হ্যাঁ, আজকে তো রিস্ক ম্যানেজমেন্ট আছে না ভাই? শোনা যাচ্ছে?